নমস্কার, আমি রাজেশ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল রিপাবলিক দাসপুর। তো আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাদের ঘাটাল এবং দাসপুর বিধানসভার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আমরা পডকাস্ট করব। তো সেই হিসাবেই আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ঘাটাল বিধানসভার বর্তমান এমএলএ তথা বিধায়ক এবং বিজেপি নেতা মাননীয় শীতল কপাট মহাশয়। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। তো দাদা, আমাদের ইনিশিয়েটিভটা আপনি জানলেন যে আমরা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আমরা পডকাস্ট করছি। তো আপনাকে রাজ্য রাজনীতি থেকে আমরা ঘাটালের রাজনীতি সমস্তটাই জিজ্ঞেস করব। তো দাদা, সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করবো, তবু আপনার রাজনৈতিক বছর কত হয়ে গেল, মানে আপনি কত বছর রাজনীতি করছেন? আমার রাজনীতি শুরু হয়েছিল 2013 সাল থেকে। হুম। 13 সালে আমি সিপিএমের পঞ্চায়েত ছিলাম। আচ্ছা। পঞ্চায়েত থাকাকালীন 2015 সালের শেষ 16-র প্রথমের দিকে আমাদের তখনকার বিজেপির যিনি সংগঠন মন্ত্রী ছিলেন সুব্রত চট্টোপাধ্যায় মহাশয়, আচ্ছা। ওনার হাত ধরে আমি ঘাটাল টাউন হলে বিজেপিতে যোগদান করি। তার আগে 2-4 মাস বিজেপির সঙ্গে ছিলাম, কিন্তু আনুষ্ঠানিকভাবে ওনার হাত ধরে বিজেপিতে যোগদান করি। তো আজকে প্রায় দেখতে দেখতে 12টা বছর হয়ে গেল। আচ্ছা, তো মোটামুটি এখনো পর্যন্ত আপনি মানে বিজেপির কি কি দায়িত্ব সামলেছেন? যখন আমি 16-তে বিজেপিতে আসি তখন আমাকে অঞ্চল কমিটির সদস্য করেছিল। হুম। আর 18-তে মণ্ডলের 16 শেষের দিকে মণ্ডলের আবার জেনারেল সেক্রেটারি করা ছিল। 18 সালে মণ্ডল সভাপতি, হুম। আবার 18 সাল থেকে টানা একবারে 21 সাল পর্যন্ত মণ্ডল সভাপতি ছিলাম। তারপরে বিধায়ক হয়েছিলাম 21 সালে। 22-এ ঘাটাল সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি ছিলাম। হুম। নির্বাচনকে সামনে রেখে পার্টি এখন সিদ্ধান্ত নিয়েছে সমস্ত এমএলএদেরকে নিজেদের বিধানসভায় থাকার জন্য আচ্ছা। সাংগঠনিক পার্টটা সাংগঠনিকভাবে সাজিয়েছে, যাতে আগামী নির্বাচন করতে আমাদের মানে 26-এ নির্বাচন করতে আমাদের সুবিধা হয়। তো সেই মতো এখন এই পর্যন্ত রাজনীতিতে হোল্ড করছি ব্যাস। আচ্ছা, যাই হোক, এবার একটু রাজ্য রাজনীতির কথা আমরা আলোচনা করি। তো দাদা, গত বিধানসভা নির্বাচনে বিজেপির একটা বিরাট হাইপ ছিল যে বিজেপি হয়তো 2021-এ ক্ষমতায় এসেও যেতে পারে, কিন্তু আমরা সেখানে দেখলাম বিজেপি মাত্র 77টা সিট পেয়েছিল। এ তো বিজেপির একরকমের ভরাডুবির মতো। আমাদের ঘাটাল লোকসভায় শুধুমাত্র এই ঘাটাল বিধানসভাটাই জিতেছিল। তো এইরকম এবারে আপনারা কি এক্সপেক্ট করছেন যে রাজ্যে কি হতে পারে? দেখুন, 2021-এর নির্বাচন অর্থাৎ বিজেপির যে রমরমা পশ্চিমবাংলায় 18 সালের পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। হুম। কিছুটা শুরু হয়েছে 19-এ 18টা লোকসভা সিট পেয়েছি আমরা। তারপরে বিজেপির রাজনীতি হাওয়াটা আরও বেশি পরিমাণে উঠেছিল। আর 2021-এ আমরা থেকে শুরু করে আমাদের গ্রাউন্ড লেভেল এবং পশ্চিমবাংলার বেশ কিছু জনগণ ঠিক করেছিল 2021-এ বিজেপি ক্ষমতা আসছে। এবার একটা রাজনৈতিক দল যার সংগঠনটা শ্রীবৃদ্ধি পেয়েছে, যদি আমরা 18 থেকে ধরি, 18 থেকে 23 এই 21, হুম। 18, 19, 20, 21 4 বছর, 4 বছরে আমাদের মানে এই 16 সালে আমাদের পশ্চিমবাংলা জুড়ে 3টে বিধায়ক ছিল। তো সে জায়গায় 77 পেয়েছি, মানে 4 বছরের সংগঠনের যে গ্রোথটা, সেই গ্রোথে। তো সেই জায়গায় হয়তো রাজনীতিতে যারা ব্যাখ্যা করছে, যারা বিজেপি বিরোধী দল, তারা বলছে ভরাডুবি, কিন্তু বাস্তবে আমরা বলি এটা আমাদের অনেকটা উত্থান। 2016-তে কত পার্সেন্ট ভোট ছিল? 4%, 5%, এর বেশি নয়। তাহলে 21-এ হয়েছে 38.5%, অনেক অনেক 34%-এর বেশি ভোট ব্যাংক বেড়েছে। এটা ভরাডুবি নয়, রাজনীতিতে সবসময় অঙ্ক কষে হিসাব করতে হয়। তো সে জায়গায় 3 থেকে 77 আর 4% ভোট থেকে আজকের দিনে 38%। এবার আসছি 2024, যেখানে আমাদের লোকসভার সিট ছিল 18, হয়েছে 12। এবার এই যে আপনারা দেখছেন প্রতিটা বিধানসভা জুড়ে মোরা ভোটার, শিফটিং ভোটার, রোহিঙ্গা ভোটার, এই যে একটা হিউজ পরিমাণ ভোটার, এই পরিমাণ ভোটারটাকে তৃণমূল তার ভোট ব্যাংকে ব্যবহার করে বিজেপির যে গ্রোথটা হওয়ার কথা জনগণের রায়ে বিজেপির সংগঠনের জোরে, সেই গ্রোথটাকে এই ভোটারগুলোকে দিয়ে আটকে দিচ্ছে। দেখবেন এক একটা বিধানসভা দেখাচ্ছে কোথাও 32,000 ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু তার ভোটার লিস্টে বাদই চলে গেছে 42,000। এরকম একাধিক বিধানসভা আছে। তো এই জন্যে 2024-এও আমাদের
18টা সিটটা 18 ধরে রাখতে পারিনি, আমরা 12ই নেমেছি। কিন্তু 2021-এ আমরা 77টা সিট বিধানসভা জিতেছিলাম, 2024-এ 101টা বিধানসভা জিতেছি, জয়লাভ তো করেছি। 2026 আপনাদের কি হ্যাঁ, প্রেডিকশন, কি হবে? সেটাই আমরা বলছি, সেটাই বলতে যাচ্ছি। তো সেই জায়গায় দেখুন, 21 থেকে 24 3টে বছর তৃণমূল বেশ কিছু জায়গায় লাগাতার সন্ত্রাস করেছে। কর্মীরা ঘরছাড়া হয়েছে, তারা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, অনেকে মার খেয়েছে, কেস খেয়েছে, আবার অনেকে জীবনও চলে গেছে। তারপর 21 থেকে 24-এ 5 লক্ষ ভোট ব্যাংক কিন্তু বেড়েছে, যেটা কমার কথা। যে সমস্ত রাজনৈতিক দল বিজেপিকে আটকাবার জন্য, বিজেপির কাছ থেকে সরে যাওয়ার, মানুষ যাতে সরে যায় তাদেরকে, সেই ধরনের মানুষ যারা প্রচার করছে, তারা এইটা একবারও বলছে না যে এত কিছু পরেও কিন্তু বিজেপির ভোট ব্যাংক বাড়ছে। যেখানে 38.5% 2021-এ ছিল 2,28,00,000, এখন দাঁড়িয়েছে 2,33,00,000, 5 লক্ষ বেড়েছে। তাহলে বিজেপির গ্রোথ বাড়ছে। এবার আসছে 2026। দেখুন, 2021-এর নির্বাচন আর 2026-এর নির্বাচন অনেকটা পার্থক্য হচ্ছে বা হবে। 2021-এ আমাদের যারা কর্মী ছিল 100-র মধ্যে 99 জন উৎফুল্ল ছিল যে সরকার আমরা গড়ছি, সরকার হবে। তো সেই জায়গায় আমরা 100-র গণ্ডি পার করতে পারিনি। এবারে আপনি দেখবেন, আপনারা নিউজ চ্যানেল বিভিন্ন জায়গায় নিউজ খবর করছেন, বিভিন্ন এলাকা ঘুরছেন, সে সাধারণ মানুষই হোক, ব্যবসায়ী বন্ধুগণ হোক, বা চাকরিজীবী হোক, বা অন্য অন্য, দেখবেন আপনারা যে লেভেলটা ঘুরছে সেখানে 90% মানুষ কিন্তু বলছে সরকার এবার আসছে, বিজেপি সরকার হচ্ছে, আর পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। তো সেই জায়গায় এইটাই পার্থক্য। 21-এ কর্মীরা চাইছিল পরিবর্তন, 26-এ জনগণ চাচ্ছে পরিবর্তন। এটা 100% নয়, 200% সত্য। আপনারা ঘুরছেন, একটু খোঁজ নিয়ে দেখবেন, আর এটা হবে নিশ্চিত। আর দিল্লির সরকার, কেন্দ্রের সরকার প্রথমে বুঝে উঠতে পারেনি যে 2021-এ অল্প দিনে, অর্থাৎ 19 থেকে 21, এই 2 বছরে বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ এতটা দুহাত ভরে আশীর্বাদ করবে। তো সেই জায়গায় হাওয়াটা তুলতে চেয়েছিল বিজেপি, কেন্দ্র সরকার, আমাদের নরেন্দ্র মোদীজি, আমাদের সংগঠন মন্ত্রী, সবাই মিলে, রাজ্য, দিল্লির আমাদের সর্বভারতীয় সভাপতি, সবাই মিলে সেই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। চারিদিকে 21-এ হাওয়া তুলেছে, 24-এ উঠেছে, এবারে আমরা সরকার করব। তো সেই জন্য বাংলার মানুষ যেমন বিজেপিকে চাইছে, 90% মানুষ, আর এসআইআর এর মাধ্যমে এই যে ভুয়া ভোটার, শিফটিং ভোটার, রোহিঙ্গা ভোটারকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, এই জায়গাটা পুরোটাই মাইনাস। তা দুটো জায়গা মাইনাস হলো। একটা হচ্ছে জনগণ 90% মানুষ চাই যে বিজেপি ক্ষমতায় আসুক, আর ভোট ব্যাংক হিসেবে রোহিঙ্গা ভোটার, মোরা ভোটার, শিফটিং ভোটার যে ব্যবহার করছিল, সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস মাইনাস। তো সেই জন্য দেখবেন আমরা বারে বারে বলছি যে 11 সালে তৃণমূল যখন ক্ষমতায় আসছিল, অর্ধেক বুথে এজেন্ট দিতে পারেনি, কিন্তু মানুষের যে ঢল, জনগণের যে একটা ইচ্ছা ছিল যে পরিবর্তন করব, 34 সরকারকে তুলে ফেলেছিল। সেম এটা হবে, তার থেকে বেটার হবে। দেখবেন এই রাজ্যে 70 থেকে 75% ভোট ব্যাংক বিজেপি ক্ষমতায় নিয়ে এসে ভোট সরকার করবে। মানে ধরুন বিজেপি 2026 সালে ধরুন 110টা বা 120টা সিট পেল, তারপরে ধরুন ম্যাজিক ফিগার 143 এলো না, তো আপনারা কি বিধায়ক কিনে সরকার করবেন? দেখুন, ওটা এত বড় কথা বা এত বড় সিদ্ধান্ত আমার মধ্যে নেই। আচ্ছা, তো এটা পার্টির শীর্ষ নেতারা ভাবছে। তবে এইটুকু বলবো, কোনো অঙ্কেই ম্যাজিক ফিগার কম হবে না। আচ্ছা, গত বিধানসভায় 77টা তো সিট পেয়েছিল আসন, কিন্তু অনেক বিধায়ক দেখেছি তারা আবার কিন্তু তৃণমূলে চলে গেছে। দেখুন, কিছু কিছু মানুষ, মানে কিছু কিছু বিধায়কদেরকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে নিয়ে গেছে। তো নিয়ে গেছে, গুটি কয়েক নিয়ে গেছে। 77 ছিল, তার মধ্যে উপনির্বাচন 2টো না কটা হয়েছিল, ঠিক এই মুহূর্তে মনে নেই। সেগুলো আমাদের হাত থেকে চলে গেছে। 4-5 জন তৃণমূলে যোগদান করেছে। তাদেরকে কি মনে হয় কিসের লোভ দেখাতে পারে? তো বিষয়টা হচ্ছে, শাসক দল কোনো কিছু করতে পারে না এরকম নয়, সবকিছুই করতে পারে। তো শীতল কপাটকে এখনো পর্যন্ত লোভ দেখায়নি তৃণমূল থেকে, টাকা পয়সা বা কোনো কিছু? এটা আমাদের শীর্ষ নেতারাও জানে। প্রথম আমাকে একবার নয় 3-3 বার করেছিল, 5 কোটি টাকার অফার দিয়েছিল। 5 কোটি টাকার অফার দিয়েছিল আপনাকে? আর একটা গাড়ি, তো আপনি স্করপিও তো গাড়ি ছিল, মানেননি? একটা স্করপিও গাড়িও দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমাকে আমার মিসেসকে 2টো চাকরি দেওয়ার কথা ছিল, আচ্ছা, মানেনি। এর কারণটা হয়তো আপনারাও একটু কম বেশি জানেন। দেখুন, আমরা রাজনীতি করতে এসেছি মানে কি টাকা লুটতে এসেছি এটা নয়, আমরা সমাজ সেবা করতে এসেছি।
রাজনীতির পরিবর্তন মানে কি? সমাজের পরিবর্তন। আজকে যে তৃণমূল কংগ্রেস যে ধরনের অন্যায় অত্যাচার করছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু নষ্ট করে দিচ্ছে, যদি পরিবর্তন হয় তাহলে মানুষ কিন্তু এই সমাজ ব্যবস্থার পরিবর্তন চাইবে। যে আমার ছেলেটা শিক্ষিত, MA পাস, BA পাস, SSC টেট পাস করেছে, চাকরি পাওয়ার যোগ্য, তাকে পেতে হবে, তবেই পরিবর্তন। এই যে পশ্চিমবাংলায় শিল্প নেই, বিজেপি ক্ষমতায় আসার পর শিল্পকে আনতে হবে, তবেই কিন্তু পরিবর্তন। এই যে স্বাস্থ্য পরিকল্পনা ভেঙে পড়েছে, এটা সঠিকভাবে দাঁড় করাতে হবে বিজেপি ক্ষমতায় এলে, তবেই কিন্তু পরিবর্তন। তারপরে পরিবর্তন মানে সমাজ ব্যবস্থার পরিবর্তন। তো আমরা এই পরিবর্তন চেয়েছি। আমার মধ্যে এটাই ছিল যে আমি তৃণমূলটা কেন করব, যে তৃণমূলটার মধ্যে কোনো সমাজের পরিবর্তন হয়নি, নিজেদের পরিবর্তন হয়েছে, সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকের দিনে আমরা যারা কঠোর তৃণমূল ছিল তারা কষ্ট হলো, তারা বলছে যে পরিবর্তন না হলে আমরা শেষ। যারা কঠোর তৃণমূল, পুরনো তৃণমূল যারা, হ্যাঁ কঠোর তৃণমূল যারা ছিল, বলতে তো কষ্ট হচ্ছে, কারণ তৃণমূলকে জন্ম দিয়েছে, হ্যাঁ, বলতে কষ্ট, কিন্তু তারপর তো স্বীকার করছে পরিবর্তন না হলে শেষ। তার মানে কি? এই জন্যই তারাও বলছে যে CPM আমলে আমরা পরিবর্তন করতে চাইছিলাম এই কারণেই, যেখানে অন্যায় অত্যাচার হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, মহিলারা একটার পর একটা মহিলাদেরকে খুন করেছে, ধর্ষণ করেছে, তারপরে শিল্প ছিল না, সঠিকভাবে চাকরি দেওয়া হতো না, সেইগুলো কিন্তু তৃণমূল আসার পর আরো একই রকম ভাবে বেড়েছে। যাদের ছিল তাদেরই হবে, যাদের নেই তারা তারা পাবে না, এরকম। তো সেই জন্য এইটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে, দেখবেন আমি হিসাব করেছিলাম যে 2021 থেকে 2026 তৃণমূলের এটাই শেষ। আচ্ছা, তাহলে আমার রাজনীতিক কেরিয়ার শুরু হয়েছে 33 বছরে, মানে বিধায়ক হয়েছি 33 বছরে। তাহলে 33-এর সময় 5 যোগ করলে 38, তাহলে 38 বছরে আমার রাজনীতিক কেরিয়ার চাপটা বন্ধ। তাহলে আমি যে সমাজের উন্নয়ন করতে চেয়েছি, সমাজ সেবা করতে চেয়েছি, আচ্ছা, সমাজের পরিবর্তন করতে চেয়েছি, তাহলে আমার মধ্যে কিছুই থাকবে না। তাহলে মানুষ আমাদেরকে ভুলে যাবে যে এসেছিল বিধায়ক হয়েছে, আমরা বিধায়ক করেছি, আশীর্বাদ করেছি, কিন্তু সমাজের কোনো কাজ করেনি, তাই নিজের স্বার্থের জন্য নিজের লোভে তৃণমূলকে বিক্রি হয়েছে। তাহলে এই সার্টিফিকেটটা মানুষ দিত, হ্যাঁ, কিন্তু আমি এই জায়গাটা ভেবে চিন্তেই আমি কোনোভাবে পদক্ষেপ নিইনি। আমি এইটা ভেবেছি যে মানুষ আমাকে আশীর্বাদ করে যতটা পারবো মানুষের জন্য করবো, সুযোগ যদি পায় আমি প্রকৃত যে জনসেবা কাকে বলে সেটা আমরা করে দেখাবো। দেখুন সরকার রয়েছে, 5 বছরের সরকার, তৃণমূল সরকার, আমরা 5 বছর এমএলএ হতে যাচ্ছি, প্রায় আর কয়েক মাস হলেই পূর্ণ হবে। তো সেই জায়গায় সরকারিভাবে কোনো আমাকে সাপোর্ট দেয়নি, না আমাকে সরকারি কোনো মিটিংয়ে ডেকেছে, না সরকারি কোনো মানে সরকারি যে সমস্ত কাজকর্ম কোনোভাবে, সব দিক দিয়ে বঞ্চিত। দেখুন প্রতি বছর বন্যা হয় এলাকায়, আমাদের ঘাটালবাসী বন্যায় প্লাবিত হয়, ফ্লাড এরিয়া। কোনোবারে এতটুকু একটা সরকারি ত্রাণ দিয়ে বলেনি যে এটা আমাদের সরকারি ফান্ড, এমএলএ তুমি তোমার মতো করে মানুষকে পরিষেবা দাও, কোনোভাবেই বলেনি। কিন্তু সবসময় আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি হেল্প করেছেন। তিনি বারে বারে বলেছিলেন যে তোমার ফ্লাড এরিয়া সবসময় যেখানটা ডুবে রয়েছে, যেখানটা বেশি ফ্লাড সেখানটা তুমি পৌঁছে যাওয়ার চেষ্টা করো। আবার তিনি আমাকে এমএলএ হওয়ার পর বলেছিল যে সবার আগে তুমি মাস্টার প্ল্যান নিয়ে বিধানসভায় বলবে। আচ্ছা, আমি ঠিক আছে, মাস্টার আমরা প্ল্যান ওই বলেছি। আসবো তো। আমার আর একটা মিনিট হলে হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা বন্যার সময় বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি। 2024 সালে যখন ভয়াবহ বন্যা হয়েছিল, প্রতাপপুরের বাঁধটা ভেঙে যেত, মানে ওইখানে ওই অঞ্চলটা 2023-এ বিজেপি ভোট করেছে। তো জায়গায় বিডিও থেকে SDO থেকে প্রশাসন থেকে কোনোভাবে সহায়তা করেনি। আমরা 4টা রাত জেগেছিলাম, প্রধান সহ আমাদের মন্ডল সভাপতি আমি সহ, থেকে বাঁধ দিয়ে রিপেয়ার করেছি। আমরা বন্যার সময় বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছেছি, কখনো ডিঙি করে, কখনো নৌকায় করে আমরা করেছি। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি সমাজ সেবা করতে যাই, মানুষের কাজ করতে যাই। আমি আজকে যেরকম আছি, বিগত দিনেও একই রকম ছিলাম, এরপরেও একই রকম হবে, হয়তো যেটুকু না পরিবর্তন নয় সেইটুকুনি। কিন্তু এটা নয় যে আমাকে রাতারাতি কোটিপতি হতে হবে, আমি রাজনীতি করতে এসেছি মানে আমার গাড়ি বাড়ি ব্যাংকগুলোর সবাই কোটিপতি হবে, এই লক্ষ্য উদ্দেশ্য নেই আমার। আমার লক্ষ্য ছিল জনসেবা করা, মানুষকে পরিষেবাটা দেওয়া, ব্যাস এইটুকুনি। তো সেটাই করার চেষ্টা করি। আচ্ছা, এবারে আমরা একটু ঘাটালের রাজনীতিতে আসি। তো ঘাটাল বিধানসভায়, গত বিধানসভায় মানে টিএমসি আর বিজেপি খুব ক্লোজ ফাইট হয়েছিল। মানে তৃণমূলের দুর্দান্ত প্রতাপ নেতা শঙ্কর দলুই, যে দুবারের এমএলএ ছিল, তাকে আপনি প্রায় 700-750 ভোটে হারিয়েছেন, 964। 964 ভোটে। তো এবারে আপনার মানে প্রেডিকশন কি? মানে এবারে বিজেপি এই ঘাটাল বিধানসভায় জিতবে না হারবে মনে হয়? না, ঘাটাল কোনো অঙ্কেতেই হারার কথা নয়, হারবে না। 2024-এও রেজাল্টটা আমাদের একটু খারাপ হয়েছে বিধানসভায়, কিন্তু তার জন্য SDO BDO অনেক জায়গায় বাক্স বদল করেছে বলে তাই। আচ্ছা, বর্তমান যে পরিস্থিতি, আমরা বলছি তৃণমূল কংগ্রেস
মানে ফাইট করার জায়গাই থাকবে না। কিন্তু লোকসভা নির্বাচনে তো 4,500 বছর ভোটে আমি পেছিয়ে গেছে। এটাই বলছি যে 4,500 ভোটে আমরা ব্যাক হয়েছিলাম, হুম। কিন্তু এটা অরিজিনাল রেজাল্ট নয়। যেমন পঞ্চায়েত ভোটে বাক্স বদল করেছিল, ঠিক সেম ভাবেই এসডিও বিডিও বাক্স বদল করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে করেছে। তো সেই জন্যই আমি একটা জায়গায় পথসভায় পরিবর্তন সভায় বলেছিলাম যে এই নির্বাচনে এসডিও বিডিও থাকবে না, কারণ এরা হচ্ছে তৃণমূলের দালালি করে, ভোট বাক্স বদল করে তৃণমূলকে জেতায়। আর পুলিশের হাত পা একটা হাত একটা পা পঙ্গু করে দেওয়া হবে, মানে হচ্ছে পুলিশের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হবে। তার কারণ আমরা এইটাই বারে বারে আমাদের বিরোধী দলতা সহ আমরা সবাই মিলে কমিশনারকে বারে বারে এটা অভিযোগ করেছি যে এসডিও বিডিও এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল বাক্স লুট বদল করে ভোট লুট করে এটা বন্ধ করতে হবে। কিন্তু মানে ধরুন এই এলাকার যে জনগণের মধ্যে যে জল্পনাটা থাকে সেগুলোই তো আমরা আপনাদের কাছে ফরওয়ার্ড করি। তো অনেক মানুষ, এমনকি বিজেপিরই বহু মানুষ বলছে যে লোকসভা নির্বাচনে বিজেপি পিছিয়ে যাওয়ার কারণ বিজেপির মধ্যে কিছু গোষ্ঠী দ্বন্দ্ব আছে। যেমন ধরুন শীতল কপাট যাদেরকে নিয়ে বিধানসভা নির্বাচন জিতেছে, সেই সমস্ত পুরনো কর্মীদেরকে কোথাও না কোথাও তাদেরকে অবহেলা করে গেছে এবং তারা পার্টিতে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। এই না। অভিযোগটা আপনার বিরুদ্ধে না, আছে। দেখুন, পার্টি আমরা সবাই করি। পার্টি কাউকে এমএলএ বানিয়েছে, কাউকে এমপি বানিয়েছে, কাউকে জেলা সভাপতি বানিয়েছে, কাউকে প্রধান বানিয়েছে। কিন্তু আমি এমএলএ, আমি জেলা সভাপতি হব, আমি এমপি হব, আমি এমএলএ হচ্ছে আমি প্রধান হব, এটা তো নয়। তাহলে পার্টি যখন 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 যাকে যেখানে বসাবে সেটা মেনে নিতে হবে। তো কিছু কিছু কর্মী, পার্টি যখন আমাকে বিধায়ক বানিয়েছিল, তারপরে জেলার জিএস বানিয়েছিল, কিছু কর্মী যেন মনে অসন্তুষ্ট। এটা আমার সিদ্ধান্ত নয়। আজকের দিনে নতুন জেলা কমিটি হয়েছে, আমি কিন্তু জেলার কোনো পদে নেই, তাহলে আমার মধ্যে কিন্তু ক্ষোভ নেই, কারণ আমি মনে করি আমাদের পার্টি শেষ কথা বলে। তাহলে আমাদের এটা সবারই চিন্তা ভাবনা হওয়া উচিত। তো সেই জায়গায় কয়েকটা মানুষ ওইরকম হয়েছে, এরকম নয় যে যারা পার্টিটাকে জিতাবার জন্য লড়ে তার দিকে সরিয়ে দিচ্ছে, এরকম নয়। আচ্ছা, আপনাদের কাছে এটাও হয়তো খবর আছে, যারা আপনাদেরকে বলছে তারা অনেকেই ফেসবুকে আমার নামে লিখেছে, আমি কিন্তু কারো নামে কমেন্ট করিনি। এই তো তো আমিও চাই, অনেকে বলেছে গত পঞ্চায়েত নির্বাচনে আপনি জেলা পরিষদের প্রার্থী ওই তনুশ্রী সানা সান্দ্রাকে হারিয়ে দিয়েছেন 400 ভোটে। শুনুন, বিষয়টা হচ্ছে 400 ভোটে যদি আমি হারিয়ে দিতাম, তাহলে যারা বলছে তারা কি কোথায় ছিল, তারা কি কাজ করেছে। বিষয়টা হচ্ছে এইটা একটা জিনিস পরিষ্কার, একজনের বিরুদ্ধে যখন মানে এলিগেশন তুলে তার প্রমাণ দিয়ে করতে হয়, নতুবা এটা বুঝে নিতে হবে যে সেই ব্যক্তিকে ভয় পাচ্ছে তার ধারে পাশে যাওয়ার জন্য বা তার সমতুল্য হওয়ার জন্য। আচ্ছা, তো এখানে আমি বলবো যে পার্টি সব দিক দিয়ে বিচার করছে, পার্টি সব দিক দিয়ে দেখছে, কে কি বললো, কে কি করলো, এতে কিছু যায় আসে না। আচ্ছা, কেউ আপনি কেউ আবার আপনার হোম অঞ্চলটা কি? অজবনগর। হ্যাঁ, আজবনগর। ওই হোম অঞ্চলই তো আপনি হেরে গেছেন। হোম অঞ্চল হেরে যাওয়ার কারণ আছে, যেটা হচ্ছে 15টা বুথের মধ্যে 7টা থেকে 8টা বুথ হচ্ছে, মানে 15টা সংসদের মধ্যে 8টা সংসদ হচ্ছে আমাদের মাইনরিটি। তো সেই জায়গায় এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, মাইনরিটিরা বিজেপি থেকে ভোট দেয়। কিন্তু আমরা যারা জিতেছি যে বুথগুলো যেগুলো হিন্দুতে, কোনোটাও 100-150 নিচে লিড নেই, সবগুলো 100 ভোটে জিতেছি। তো সেই জায়গায় আমরা অনেকটা মাইনরিটিকে ওইদিকে ভেঙেছি। তো আশা করছি এবারে আমরা সব বুথ নিয়ে যখন বিধানসভা রেজাল্ট হবে, অঞ্চলে আমরা 500 ভোট হলেও জিতবো। আচ্ছা, বাকি যে 3টে অঞ্চল আপনাদের জিতা আছে, তো সেই 3টে অঞ্চলের প্রধানের সাথে আপনার সম্পর্ক কিরকম? কেন ঘনিষ্ঠ সম্পর্ক? আজকের দিনে আপনাকে আমি বলি, আপনাকে যারা বলছিল যে সে তার মতো করে একে হারিয়েছে ওকে হারিয়ে যেটা করেছে, জিজ্ঞাসা করবেন তো 3টে প্রধান জয়লাভ করার পিছনে তাদের কতটা অবদান আছে, বোর্ড গড়ার কতটা অবদান আছে। পঞ্চায়েতে যেদিন বোর্ড গঠন হয়, দিলীপ বাবু তার লোকজন নিয়ে 2 নম্বর অঞ্চলে হামলা করে, সেখানে পাল্টা আমরা ছিলাম, আমি নিজে ছিলাম। যখন আমাদের প্রধানকে মারে তাকেও নিয়ে এসে আমরা হসপিটালে ছিলাম, তখনও আমরা ছিলাম। একই দিনে যখন পথবরণ হয় তখনই আমিও ছিলাম, আমার কর্মীরাও ছিল। যারা আপনাদেরকে বলছে, আমি তাদেরকে ছোট করছি না, আমি তাদেরকে ভগবানের মতো ভালোবাসি। তাদেরকে বলবো যে প্রকৃত পার্টিকে যদি ভালোবাসেন, পার্টির জন্য কাজ করুন। কারণ একই দিনে 10টার সময় পঞ্চায়েতের অফিসে মারপিট গন্ডগোল, সেটাকে সামাল দিয়া,
12টা থেকে 1টার মধ্যে প্রধানকে হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করা, 3টে থেকে 4টের মধ্যে পথবোধ করা, একদিনের মধ্যে আমি সবাইকে নিয়ে করেছি। আচ্ছা। আর সামনে নির্বাচন, আমরা চাই না যে এই নির্বাচন হচ্ছে ধর্মযুদ্ধ, হুম। ধর্মের সঙ্গে অধর্মের লড়াই। তৃণমূল পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে, বিজেপি পশ্চিমবাংলা বাঁচাতে চাইছে। তৃণমূল পশ্চিমবাংলার হিন্দু মা বোনেদেরকে তার নেতাদের ভোগের পাত্র মনে করে, আর বিজেপি মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য লড়াই করছে। শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সমস্ত কিছু ভেঙে ফেলেছে। মমতা ব্যানার্জির স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার, যেহেতু বুঝতে পেরেছে বিজেপি আছে, মোদিজি আছে, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, তাই তিনি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে টাই আপ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছে। তাই বাংলাদেশে যা ঘটনা ঘটছে পশ্চিমবাংলাও একই রকম হচ্ছে। সেই জন্য আমরা বারে বারে বলছি, যে যা ইউনিউস তাই মমতা, দুটোই এক, হিন্দু নিধন করছে, এটা ধর্মযুদ্ধ। তো বিজেপির সমস্ত নেতাদেরকে বলবো, পশ্চিমবাংলা বাঁচাবার জন্য আমরা সবাই এক হয়ে লড়বো। আর বর্তমানে আমরা কিন্তু এক হয়ে লড়ছি। আপনাদের কাছে কোথা থেকে কিভাবে কি খবর আছে আমরা জানি না। না, এই খবরটা আছে, এই যে ধরুন বিহার ইলেকশনে বিজেপি জিতলো, ওই ঘাটার পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে দুটো বিজেপি মিছিল আলাদা আলাদা বেরিয়েছে। এটাই আমি বলতে চাচ্ছি যে এটা কেন? বিজয় মিছিল মানে কি? বিজয় উৎসব। পার্টি আমাদেরকে বলেছে সর্বত্র জায়গায় বিজয় উৎসব করতে। আপনারা ঘাটাল মানে ঘাটাল যেটা পৌরসভা বলি, এখানে দুটো মিছিল হয়েছে দেখছেন, বাকি অঞ্চলগুলো দেখেননি কেন? আমাদের সুলতানপুরে করেছে আমাদের প্রধান কৌশিক জানা, আমাদের 6 নম্বরের অঞ্চলে গৌতম পালই করেছে, আমাদের 12 নম্বর অঞ্চলে সোমেন দা করেছে, 11 নম্বরের অঞ্চল উপপ্রধান বাপন বর করেছে। তাহলে কি আপনারা বলবেন 5টা গোষ্ঠী? বিজয় উৎসব, এটা বিজয় মিছিল বলাটা ভুল, বিজয় উৎসব, আমরা উৎসব পালন করছি। তো তারপরে যে আমাদের 1 সপ্তাহ পর জেপিজিসি রাঠোর জি এলো, আমাদের মন্ত্রী, এইখানে প্রোগ্রাম হলো, আমরা সবাই একসঙ্গে প্রোগ্রাম করলাম, সবারই চিত্র আছে, তার কোনো ডিসপিউট নেই আপনি বলছেন? না, আমি বলছি এইটার পরে আবার তার 7 দিন পরে আমরা ভিডিও ডেপুটেশন করবো, সবাই ছিলাম। কই আপনাদের কোনো সাংবাদিক তো বললো না একবারও যে ওই দিন বিজয় মিছিল আলাদা দেখলাম, এই দিনে সবাই এক, কি ব্যাপারটা কি? তাহলে আপনাদের মধ্যে কোনো কি দ্বিচারিতা আছে? এটা তো আমাদের জানতে প্রশ্ন, আমার ব্যক্তিগত। আমাকে এর আগেও একটা সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল, আমার যারা বিজয় মিছিল বলতে বিজয় মিছিলটা বলবেন না, বিজয় উৎসব। অল ওভার ইন্ডিয়ায় বিজয় উৎসব পালন করেছি আমরা। তা আমাদের এই বিধানসভা বিভিন্ন প্রান্তে হয়েছে। তার 7 দিন পরে যে মন্ত্রীর প্রোগ্রাম হলো, তার 7 দিন পরে যে আমাদের ভিডিও হলো, সবাই তো একসঙ্গে করলাম। কই আপনারা তো একবার বললেন না যে ওখানে বিজয় উৎসব আলাদা আলাদা হলো, এখানে সবাই একসঙ্গে বৈঠক, ব্যাপারটা কি? এইটাও যদি সাংবাদিক তুলে ধরতো, আমরা জানতাম যে সত্যিকার তারা বিজেপির প্রতি খবর রেখেছে বা খোঁজ রেখেছে। আর এইটা যারা করছে, আমার মানে বলতে খারাপ লাগছে যে কোনো না কোনো শাসক দলের মদতে হয়তো করছে উস্কিয়ে, যে তৃণমূল বলছে এটা খবরটা কর, এই খবরটা কর, এছাড়া অন্য কিছু না। সামনে নির্বাচন যত আসছে, বিজেপিকে আটকাবার জন্য বিভিন্ন কৌশল করছে। আমরা বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যারা ছিলাম পুরনো নতুন সবাই কিন্তু এক হয়ে কাজ করছে। হ্যাঁ, মান অভিমান হয়েছিল এইটুকুনি, কিন্তু লোকসভার পর সমস্ত স্তরের সংগঠন সাজিয়েছে, আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য সভাপতি, আমাদের জেলা সভাপতি তন্ময় দাস সহ সবাইকে সাজিয়ে সব স্তরের লোককে কাজে লাগিয়েছে। যারা পদ হোল্ড করছিল না, বর্তমানে 6 মাস হবে তারাও পদ হোল্ড করছে, অর্থাৎ সর্বস্তরের কার্যকর্তাকে কাজে লাগিয়েছে। এই জায়গায় কোনো বিভেদ নেই, আর কেউ দূরেও নেই, কেউ বসেও নেই। আর নির্বাচনে লড়াই যখন হবে, দামামা আমাদের শুরু হয়ে গেছে। অন্য অন্য দলের হয়তো ভোট ঘোষণা হলে হবে, আমাদের কিন্তু আরো নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। দেখতে পাবেন সর্বস্তর নেতাকে এক কাজ করছে। আচ্ছা শীতলবাবু, এই একটা সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও খুবই ঘোরাঘুরি করছে। আপনি একটা জনসভায় বলছেন যে মা বোনেরা ঝাঁটা হাতে রাখুন, মানে তৃণমূল নেতাদের দেখলেই তাদের ঠ্যাং ভেঙে দিন বা ঝাঁটা পেটা করুন। তো আপনি কি মেসেজ কি দিতে যাচ্ছেন আপনার এলাকায়? দেখুন, আমি বলতে চেয়েছি 2004 থেকে 2014 10 বছরের কংগ্রেস সরকার ছিল। হ্যাঁ, সেই 10 বছরে পশ্চিমবাংলাকে দিয়েছে মাত্র 2,00,000 কোটি টাকা। আর 2014 থেকে 2024 10 বছরে কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবাংলার জন্য দিয়েছে 10,00,000 কোটি টাকা। তাহলে তো 5 গুণ টাকা বেশি দিয়েছে। তাহলে আমরা পশ্চিমবাংলাবাসী কেন উন্নয়ন থেকে বঞ্চিত হবো? কেন আমরা কেন্দ্রের আবাস যোজনা পাবো না? কেন আমরা জব কার্ড পাবো না? কেন্দ্রের একাধিক প্রকল্প কেন বন্ধ হবে? কেন আয়ুষ্মান ভারত বন্ধ হবে? তাহলে সেই জন্য আমরা বলেছি, যে টাকাটা এসেছে ম্যাক্সিমাম টাকাটা তৃণমূল নেতারা আত্মসাৎ করেছে, যার জন্য কেন্দ্র হিসাব চাওয়ার পর হিসাব দিতে পারলো না, তবেই তো উন্নয়নের টাকা থমকেছে। তাহলে এই উন্নয়নটা থমকানোর কারণ কি? তৃণমূল নেতা যারা চুরি করেছে। তা চুরি যখন তুমি করেছো, হিসাব তোমাকে দিতে হবে।
তা বলে সেটাই আপনি বলেছি। মানে মারামারির কথা বলবেন একটা আমি বিধায়ক হয়ে? মারামারি কথা বলি না, আমি বলেছি ঝাঁটা জুতো দিয়ে প্রতিবাদ করবেন। আচ্ছা, কারণ এরা প্রতিবাদ তো করার কথা এরা বলছেন। তো তলা নিয়ে চলে গেছে। আপনি বলুন, আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি নিজেই পুলিশ মন্ত্রী। তাহলে আমরা প্রথম দেখেছি কি, যখন সরকার এলো কি, কামধেনুর ঘটনা, যেভাবে মহিলাটাকে মানে বলছে যখন যে একটা মহিলাকে বাতা ফালির মতো ফালি করেছে, তার শ্লীলতাহানি করেছে, সেইটা থেকে শুরু। আমরা শেষটা হয়েছিল কোথায় না, আরজি করে হয়তো শেষ হবে কেন না, আরজি করলে এমন আন্দোলন হয়েছে পশ্চিমবাংলা, ভারতবর্ষের বাইরেও, যেখানে আমরা ভারতবাসী আমরা লজ্জিত, আমরা বিশেষ করে পশ্চিমবাংলাবাসী লজ্জিত যে আরজি কলে এরকম একটা ঘটনা ঘটলো, যে আরজি কলে অলিগলিতে সিসি ক্যামেরা, তার দোষীরা শাস্তি পাবে না? তা তারপরে যে আন্দোলনটা হয়েছে, তাহলে মা বোনেরা সুরক্ষিত হবে। তারপরে ফের ঘটলো কি, ল কলেজে চলছে। তাহলে এই তৃণমূলের শাস্তি কি? তাহলে এই তৃণমূলের শাস্তি যদি পেতে হয়, মাতৃশক্তিকে জাগ্রত হতে হবে। তো সেই জন্য আমরা বলছি, না জাগেনে ললনা, এই বিশ্ব জাগে না। তাহলে মাতৃশক্তিকে অপমান করছে। দেখবেন মহাভারত, দেখবেন মহাভারতেও কিন্তু দ্রৌপদীকে অসম্মান করার জন্য মহাভারতে যুদ্ধ হয়েছিল এবং ধর্ম স্থাপন হয়েছিল। আবার একইভাবে রাবণ যখন সীতাকে হরণ করেছিল, সেই সীতাকে কেন্দ্র করেই কিন্তু রামের সাথে আমাদের রাবণের যুদ্ধ হয়েছিল। রাবণ বধ হয়েছে, তবে কিন্তু রামায়ণও শেষ হয়েছে। তো একটার পর একটা এই তৃণমূল মহিলাদেরকে আক্রমণ করছে। আর মহিলারা অর্থাৎ তৃণমূলেরা বাংলার মহিলাদেরকে ভোগের পাত্র মনে করে। তাহলে মহিলাদেরকেই আন্দোলনে তুলে নিয়ে আসতে হবে, তাদেরকে সম্মান রক্ষার লড়াই করতে হবে। বিজেপি তো আন্দোলন করছে, করবে, তাদের পাশেও আছে, থাকবে। তো সেই জন্যই আমরা বলেছি যে আপনারা বেরিয়ে এসে প্রতিবাদ করুন। একটা প্রতিবাদ হলে তৃণমূল নেতারা বুঝবে যে সত্যিকারে আমরা কতটা সমাজের ক্ষতি করেছি। আচ্ছা। আজকের দিনে যারা তৃণমূল করছে তাদেরকে বলবো, পশ্চিমবাংলাটা তাদের জন্য শেষ হয়েছে। যখন রাস্তা দিয়ে চলবে যেন মাথাটা নত করে যাওয়া হয়, কারণ তাদের জন্যই আজকে বাংলার এই অবস্থা। অতএব ওদের উঁচু মাথা বলে কিছু নেই, সারা জীবন নিচু হয়েই থাকবে। তো সেইটাই করতে হবে। আচ্ছা, শীতলবাবু, আমরা এই গত কয়েকদিন আগে আপনার রাজনগর অঞ্চলের মানে বর্তমান তৃণমূল নেতা সুকুমার পাত্র, ওনার সাথে একটা পডকাস্ট করেছিলাম, এবং দাসপুর ওয়ানে তৃণমূলের মানে ব্লক সভাপতি মানে সুনীল ভৌমিকের আমরা পডকাস্ট করেছিলাম। তো ওনারা একটা অভিযোগ করেছেন যে ওই দাসপুর ওয়ানের যে তিনটে অঞ্চল, রাজনগর, সরবেড়িয়া ওয়ান এবং সরবেড়িয়া টু, সেইখান করার মানুষ মানে এমএলএ শীতল কপাটের মুখই দেখেনি, মানে যায়নি শীতল কপাট কোনোদিন, না, এবং তাদের উন্নয়নে সামিলও হয়নি। আমরা ভুল হচ্ছে। আমি বলছি, আমাদের ঘাটাল ব্লকের সঙ্গে তিনটে অঞ্চল, সরবরাহ 1 টু রাজনগর, রাজনগর। দেখবেন আমার কিছু ফান্ডেড কাজেরও কাজও হয়েছে। কয়েকটা জায়গায় ঢালাই হয়েছে, কয়েকটা জায়গায় হাইমাস লাইট হয়েছে। এবার হচ্ছে ওটা ছিটমহল। এদিকে যেভাবে আমরা দিনরাত পড়ে থাকি, এর পরিমাণে ওখানে অনেকটা কম, এটা সত্য। তবে আমরা চেষ্টা করছি সবকিছু করার জন্য। আমরা তো এখানে বৈঠক করতে যাও, মিছিলেও যাই। এই কদিন আগে আমি ধর্মসাগরে গিয়েছিলাম পরিবর্তন সভা নিয়ে, পরিবর্তন পথসভা নিয়ে, ওখানে তো আমি ছিলাম। এর আগেও কয়েকটা 3খানা সভা করেছি এই 1 মাসের মধ্যে। তো এটা সত্য যে এখানে যদি আমি 100% সময় দিয়ে থাকি, তার মধ্যে হয়তো দেখা যাবে ওখানে 30% সময় দিয়েছি। কিন্তু ওই এলাকাটা ছোট, ছিটমহল, যেতে একটুই হয়। কিন্তু এখানে 12টা অঞ্চল, 2টো পৌরসভা, আর ওখানে 3টে তো অঞ্চল। সেইখানকার মানুষ যদি আপনার প্রতি যদি বিরূপ মন্তব্য করে, তো আপনি তাদের কি কি বলবেন? এইবারে নির্বাচনে যদি আপনি এমএলএ টিকিট যদি পান, তাদের ওখানকে তো যেতে হবে আপনাকে, তো কি বলবেন? আমি তো এখনই যাচ্ছি, টিকিট পাবো কিনা পরের কথা, পার্টি ঠিক করবে, যেটা হ্যাঁ, কোনো করবে। কিন্তু হ্যাঁ, আমি তো এখন এমএলএ আছি, আমি যাচ্ছি তো। হ্যাঁ, আজকেও তো আমার বৈঠক আছে। ওইখানে। আমরা এই 2025-এর বন্যায় তো রাজনগর গেছি, হুম। আমি নিজে কয়েকজনকে তিরপল দিয়েছি, গেছি। এবারও আমি এটা স্বীকার করছি, যেখানে 100 দিন পড়ে থাকি এখানে, ওখানে হয়তো 30 দিন যায়। অল্প জায়গা, ছিটমহল, তো যতটা পারি করছি, কর্মীরা করছে। আর মানুষের আবেগ স্বাভাবিক, কারণ মানুষ তো আশীর্বাদ করেছে, তারা আশা অনেক অনেক কিছু আশা করে। তো সেই জায়গায় আমাদের অ্যাঙ্গেল থেকেও আমরা বোঝাবার চেষ্টা করছি। দেখুন, আমরা সরকারে না থাকার জন্য সরকার আমাদের সঙ্গে দ্বিচারিতা করছে। তো সেই জায়গায় আমরা সম্পূর্ণ কাজটা করতে পারিনি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মানুষ তো আর এটা বোঝে না যে সরকার নেই তাই করতে পারিনি, কিন্তু আমরা বোঝাবার চেষ্টা করছি। তবে এইটুকু আমরা বলবো যে 5 বছরে আমরা কারো কাছে বিজেপির পক্ষ থেকে কোথাও সন্ত্রাস করিনি, কোথাও তোলাবাজি করিনি, কোনো মানুষের সঙ্গে বেইমানি দ্বিচারিতা করিনি। এর আগে
10 বছরের এমএলএ তৃণমূলে ছিল, তার সেই ইতিহাসটা একটু দেখুন। আর বর্তমান সমাজটা, আমরা 5 বছর এই বিধায়ক হিসেবে রয়েছি, আমাদের হিসাবটা একটু ভালো করে দেখুন। আচ্ছা শীতলবাবু, তো এটা ঠিক, উন্নয়নটা আমরা ততটা করতে পারিনি সরকার না থাকায়, কিন্তু এটাও ঠিক আপনাদের সঙ্গে কোনো দ্বিচারিত করিনি। এই ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে যে লোকসভা নির্বাচনেরও বড় ইস্যু, আবার ঘাটালের বিধানসভা নির্বাচনেরও বড় ইস্যু, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানের তো তৃণমূল বলছে শীতল কপাটের কোনো ভূমিকাই নেই ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে। এই বিষয়ে আপনি কি বলবেন? তৃণমূলের যে নেতা বলছে তাকে প্রশ্ন করবেন যে ঘাটাল মাস্টার প্ল্যান যে হচ্ছে এর শ্বেতপত্র কি আছে। 1 নম্বর কথা, ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি কি আপনারা করতে চান? সদিচ্ছা আছে? তাহলে কেন্দ্রের সরকার যখন ডেকেছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তখন তো এই সেচ মন্ত্রী মানস ভূঁইয়া দৌড়তে দৌড়তে দিল্লিতে চলে গেছিল। কি বলেছিল? যে কেন্দ্রের সরকার মাস্টার প্ল্যান নিয়ে সবুজ সংকেত দিয়েছে। সেই সবুজ সংকেতটা কি ছিল? তারা বলেছিল যে একটা নকশা তৈরি করতে হবে, কোথা দিয়ে মাস্টার প্ল্যান হবে, কত টাকা লাগবে, আর সেই কমিটিতে কারা কারা থাকবে বলে দিয়েছিল। তো সেক্ষেত্রে যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালের এমএলএ বিজেপি, এখানে বিজেপি বলে তৃণমূল বলে বলেনি, এমএলএদেরকে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে বাদ দিয়ে করবে বলেই তারা করেছে। এরপরও আমাদের কেন্দ্রের সরকার 1500 কোটি টাকা বরাদ্দ করবে বলেছিল। 1500 কোটি টাকা? 1500 কোটি টাকা। হ্যাঁ, আমি নিজেও প্রথম বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম মাস্টার প্ল্যান নিয়ে, যেটা আমাদের নেতা সুরেন্দ্র অধিকারী বারে বারে বলে দিল যে তোমার প্রথম বক্তব্য হবে মাস্টার প্ল্যান ঘাটাল। আমি বলেছিলাম, আমার রেকর্ড আছে। হ্যাঁ, আর নির্বাচনের আগে আমি কি কি বলেছি সমস্ত রেকর্ড বিধানসভা থেকে নিয়ে আসবো, একদম প্রমাণ সহ দেখাবো। তো এইটা বলেছিলাম। এরপরও আমি বলেছি যে মাস্টার প্ল্যান হতে যদি দেরি হয়, নদীগুলো অন্তত কাটাই হোক, ঝুমি নদী থেকে শুরু করে শিলাবতী থেকে, এগুলো কাটা হলে কিছুটা জলের যে উৎফুল্ল থাকে, যে স্রোতটা থাকে, কমবে। তাহলে জলটা কিছুটা হলেও প্লাবিত কম হবে। এরকম অনেকগুলো জায়গা বলেছিলাম, এটা কিন্তু করেনি। মাস্টার প্ল্যান নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। 1500 কোটি টাকা যে দেবে বলে ওটা কি বলছি, কোনো আমাদের ইয়ে নেই। কিন্তু যখন বুঝলো মমতাদি তৃণমূল নেত্রী যে কেন্দ্র মাস্টার প্ল্যানটা করতে চাইছে, সে প্রথম কি বলল যে আমি 500 কোটি টাকা খরচ করেছি, সেই টাকাটা আগে দাও, তারপর মাস্টার প্ল্যান করবো। ওইটা রাজ্য বলেছে? রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, সে নিজে বলছে যে আগে 500 কোটি টাকা আমাকে দাও, আমি খরচ করেছি, তারপর তোমরা মাস্টার প্ল্যান জন্য টাকা বরাদ্দ করবে। তাহলে মাস্টার প্ল্যান হলো না, তার প্ল্যানিং হলো না, শ্বেতপত্র হলো না, কিছুই না, কবে 500 টাকা কোটি টাকা? তো মারাত্মক অভিযোগ করছেন, মানে 100% আমার সত্য ভিডিও ফুটেজ দেখাবো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস বুঝলো এই লোকসভার হারতে চলেছে, এই লোকসভা তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, তখন প্ল্যানিং করে মুখ্যমন্ত্রী নিজে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, দীপক অধিকারীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী আরামবাগ দিয়ে বলল কেন্দ্রের সহযোগিতা ছাড়াই আমরা মাস্টার প্ল্যান করে দেখাবো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দীপক অধিকারীকে সঙ্গে নিয়ে ঘাটালের মাটিতে দাঁড়িয়ে বলল, ইহা বড় গাড়ি নিয়ে, যে গাড়িটা উপর দিয়ে তাকালেও দেখতে খুব কষ্ট হয়, মনে হচ্ছে আরো বেশি করে তাকাতে হতো, এত হাইট ছিল। সেখানে দাঁড়িয়ে বলছে কি 1200 কোটি লাগুক, 1300 কোটি লাগুক, 1400 কোটি লাগুক, 1500 কোটি লাগুক, যা লাগুক আমার সরকার দিয়ে করবে, কেন্দ্রের সরকারে হাত পাতবো না। তাহলে আজকের দিনে আমি বলছি আপনাকে করতে দেবো না, আমি করব, তাহলে আমি কোন লজ্জায় কোন সাহসে বলি আপনি করেননি বলে? তাহলে বাস্তবটাকে স্বীকার করতে হবে যে আমরা কেন্দ্র সরকারকে করতে মানা করেছি, আমরা করে দেখাবো বলে। আর আমরা বলছি বর্তমান তৃণমূল রাজ্যটাকে ভিখারি করে দিয়েছে। যখন সিপিএম 2011 সালে চলে গিয়েছিল, তখন পশ্চিমবাংলায় দেনা ছিল 1,95,000 কোটি টাকা, আজকে হচ্ছে 7,07,000 কোটি টাকা পার করে গেছে। তাহলে প্রায় 3 গুণের বেশি গেছে। এই ভিখারি, পশ্চিমবাংলাকে ভিখারি করে দিয়েছে সরকার, ঋণের পর ঋণ। একটা পশ্চিমবাংলায় শিশু জন্মগ্রহণ করলে তার মাথায় ঋণের বোঝা থাকে 70 লক্ষ টাকা। এর দায় কাদের? সমস্ত দায়টা তৃণমূলের। আচ্ছা, তৃণমূল কি করে বিজেপির দিকে আঙুল তোলে? আমি বলছি এর জন্য সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেস, তৃণমূলের নেতা যারা আছে, মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত। আবারও বলছি, যখন রাস্তা দিয়ে তৃণমূলেরা যাবে, মাথাটা যেন নত করে যাওয়া হয়। পশ্চিমবাংলা তার জন্য শেষ হয়েছে, ঘাটালের মাস্টার প্ল্যান তার জন্য হয়নি। আচ্ছা, মাস্টার প্ল্যানের ক্ষেত্রে একটা রিউমার আছে, আমাদের দাসপুর বিধানসভায় বলে যে ঘাটাল মাস্টার প্ল্যান
ঘাটালেরই বেশিরভাগ মানুষ চাচ্ছে না। তার কারণটা কি বলেছে না, ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে সব থেকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ঘাটালের নদীকে প্রশস্ত করতে হবে। তো সেক্ষেত্রে ঘাটালের যে বাজার বাজার আছে, এসডিও অফিস আছে, মানে এবং প্রচুর মানুষ আছে যারা ঘাটালের নদীর ধারে পিডব্লিউডির উপর তাদের বাস বাড়ি আছে, তো সেগুলো ভেঙে পড়বে। সেই জন্যই ঘাটালেরই ম্যাক্সিমাম মানুষ চাচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যানটা হোক বা শিলাবতী নদীটা প্রশস্ত হোক। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিষয়টা ওইটা নয়, ঘাটালের মানুষ চায় মাস্টার প্ল্যান হোক, কিন্তু প্ল্যান হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। তা ঘাটাল মাস্টার প্ল্যানে ঘাটালবাসীকে সুরক্ষিত রাখা, সুরক্ষিত দেওয়া, তো পরিষেবা দেওয়া, তার জায়গায় কি হচ্ছে ঘাটালবাসীকে উচ্ছেদ করা। এটার কোনো প্ল্যানিং নেই। ঘাটালবাসীর বহু ওয়ার্ডের মানুষ জানতে চেয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তার শ্বেতপত্র কোথায় দেখাও, কোনটা দিয়ে যাবে, দেখাতে পারেনি। সব থেকে লজ্জার বিষয়, কোর্ট, মহামান্য কোর্ট, হাইকোর্ট, উনিও দেখতে চেয়েছিলেন শ্বেতপত্র মাস্টার প্ল্যানের, আজও দেখাতে পারেনি। তো সেই জায়গায় এলাকার তৃণমূল নেতারা পরিষ্কার বুঝে নিয়েছে যে এইটাই তৃণমূলের শেষ নির্বাচন। তো সেই জায়গায় আমরা যদি 2-4টা ওয়ার্ড খালি করে দিতে হবে মানুষগুলোকে, তাহলে সেই মাস্টার প্ল্যান নাম করে আবার কিছু লোককে জায়গা বিক্রি করবো, 1 কামরা ঘর, 1 কাঠা জায়গা, তারপর পৌরসভার চেয়ারম্যান করছে অবৈধভাবে ঘর তৈরি করছে, দিয়ে অবৈধভাবে তাকে টেন্ডার দিয়ে ভাড়া নিচ্ছে। তো সেইটা আজের লক্ষ্য ছিল। তাহলে মানে ওরা বুঝে গেল যে 1 কাঠা জায়গা যদি কাউকে দিতে পারি, মনে করুন নদীর ধারে ধারে 5টা-6টা ওয়ার্ড পড়ছে, সবগুলোকে উচ্ছেদ করে দিল, দিয়ে সেই ওয়ার্ডে 1 কাঠা করে যদি জায়গা একজনকে দিতে পারে ব্যবসার জন্য, যত কম করে 50 লাখ টাকা পাবে, সেরকম জায়গা হলে 1 কোটি হতে পারে। তো এইটা ছিল তৃণমূলের লক্ষ্য। যদি প্রকৃত নকশাটা দেখাতে পারতো, শ্বেতপত্র দেখাতে পারতো ঘাটালবাসীকে, কম্প্রোমাইজ অবশ্যই হতো। তো এইটা ঠিক যে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীকে কেন সুরক্ষা দেবেনি, কেন ওয়ার্ডের উপর দিয়েই করবে? পরিকল্পনা হোক যে কোন দিক দিয়ে করা হবে, নিশ্চয়ই ঘাটালবাসী সাপোর্ট দেবে। আমার দৃঢ় বিশ্বাস, ঘাটালবাসীকে উচ্ছেদ না করে যদি ঘাটাল মাস্টার প্ল্যান করা হয়, এতে সমগ্র ঘাটালবাসীর যেমন মঙ্গল হবে, এই মাস্টার প্ল্যানের কাজটাও সার্থক হবে। আর ঘাটাল বিধানসভার কেন্দ্রবিন্দু হচ্ছে ঘাটাল পৌরসভা। এখানেই সমস্ত কিছু, থানা, এসডিও, সমস্ত কিছু আর কি, প্রশাসনিক দপ্তরটা। তো সেই জায়গাটাই সুরক্ষিত দেখেই করা উচিত আমার মনে হয়। আচ্ছা, এবারে আমরা মোটামুটি একবারে শেষের দিকে এসে গেছি। তো কতগুলো ট্রিক কোশ্চিন আমরা এখন করব। তো বর্তমান এই যে ঘাটাল লোকসভা, তো ঘাটাল লোকসভার বর্তমানে দীপক অধিকারী, তো সেই দেবকে তার কাজের নিরিখে আপনি 10-এর মধ্যে কত দেবেন? দেখুন, দীপক অধিকারী একজন ভালো নায়ক, হিরো, হিরোর মধ্যে 100-100, কিন্তু একজন রাজনীতি নেতা হিসাবে আমরা বলবো বিগ জিরো। কারণ আবারও বলছি যে সামনে সাদা চামড়া, পিছনে কালো কয়লা, ওকে সামনে রেখে তৃণমূলের বহু নেতারা টাকা লুট করছে, মানুষকে বঞ্চিত করছে উন্নয়ন থেকে। অবিলম্বে এর জায়গা থেকে সরে দাঁড়ানোই ভালো। তো সেই জায়গায় সিনেমা একজন হিরো হিসাবে আমি আমার ব্যক্তিগত মত, হিরো হিসাবে 100-100, কিন্তু রাজনীতি হিসাবে বিগ জিরো। আচ্ছা, জিরো দিচ্ছেন। তো এবারে ধরুন ঘাটাল বিধানসভার বর্তমান এমএলএ আপনি শীতল কপাট, তো আপনি নিজেকে 10-এর মধ্যে কত দেবেন কাজের না, নিরিখে? আমার কোনো নাম্বার নেই, মানুষ যেটা দিবে আমি সেটা মাথায় পেতে নেব। আমার ব্যক্তিগত কিছু নেই, মানুষের রায় আমার মাথায় পেতে নেব। আচ্ছা, আপনি বর্তমানে ধরুন আমাদের ঘাটাল লোকসভার একটাই মাত্র সিট বিজেপি জিতেছে, ঘাটাল বিধানসভা। তো এইবার আপনার প্রেডিকশন কি, ঘাটাল লোকসভায় যে 7টা বিধানসভা আছে, কটা বিজেপি পাবে, কটা তৃণমূল পাবে? দেখুন, বর্তমান যে পরিস্থিতি, আমরা কেশপুর বাদে সবই পাবো। তো কেশপুরেও একটা সংগঠনটাকে কেশপুর অন্যভাবে কেন বাদ সাজাচ্ছে রেখেছেন? বলছি, কেশপুরটাকে আমরা অন্যভাবে সাজানোর চেষ্টা করছি, পার্টির যেটা খবর আছে। তো কেশপুরও আমরা ভালোভাবেই আশা করি ব্যাক করার চেষ্টা হচ্ছে, যেটা জানুয়ারি হলে পরিষ্কার হয়ে যাবে, হয়তো সাথে সাথে মানে কেশপুর বাদে পুরো আপনি 6টা পাবেন? 6টা আমরা পাবোই মাস্ট। হ্যাঁ, 6 মানে 7 ধরুন এই সবংয়ে মন্ত্রী আছে মানস ভূঁইয়া, আর পিংলাতে মানে তৃণমূলের হচ্ছে যে সভাপতি আছে অজিত মাইতি, তাকেও হারিয়ে দেবেন? মানে আপনি বলছেন সভাপতি বলে জিতে যাবে? একটা মন্ত্রী লেভেলের আচ্ছা, মানুষ, তার তো। সূর্যকান্ত মিশ্র 11 কি করে হারলো? আচ্ছা, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়রা কি করে হারলো? মানুষের রায় মানুষ যখন চাইবে নিশ্চিত হবে। ওই এলাকার মানুষ কি বলছে দেখুন। আমি সবংয়ে
মন্ত্রী মানস ভাইয়ের বিরুদ্ধে মিছিল করে এসেছি, অতএব মানুষের রায় আছে, মানুষ চাইছে পরিবর্তন, শুধুমাত্র পুলিশ প্রশাসনটাকে ভয় করছে। যেটা আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে বলছি যে পুলিশ এসডিও বিডিওকে কাজে লাগিয়ে তৃণমূল প্রতিবারে নির্বাচনে জয়লাভ করে, এটা বন্ধ করতে হবে। আর এই ভাষাটাই আমি রাজনীতির ভাষায় বলেছিলাম বলে অনেকেই বলছে এটা ঠিক বলেনি, এটা ভুল বলেছে। তো আমরা তো তৃণমূলের মধ্যে বলিনি পুলিশের গাড়িতে বোম মারো, হ্যাঁ? আমরা তো বলিনি তৃণমূলের মধ্যে পুলিশের গাড়িতে বোম মারো বলেছি, বলিনি। আচ্ছা, আপনার পুলিশের উপরে এত রাগ না, কিসের? রাগ নেই, হ্যাঁ, রাগ নেই। আপনাকে কয়েকবার পুলিশ অ্যারেস্ট করেছে দেখেছি, হ্যাঁ, এ করেছে, পুলিশ- সেই রাগে? না, পুলিশের উপর রাগ পুলিশটা নেই। একটা প্রশাসনিক দপ্তর, তার উপরে এত আমার রাগ কিসের? পুলিশের উপর এসডিও কোনো বিডিও রাগ নেই। এরা তো প্রশাসনিক লোক, এদের উপরে রাগ কিসের দেখুন, আপনার? পুলিশ হোক, এসডিও হোক, বিডিও হোক, সরকারি আধিকারিক, যে কাজটা করার দরকার সেটা করতে হয়। হুম। আমার পোশাকটা যে আছে এটা সরকারের দেওয়া, নট তৃণমূলের দেওয়া। সরকার মানে আমরা যারা পশ্চিমবাংলাবাসী রয়েছি, আমাদের ট্যাক্সের পয়সায় সরকার চলে, তাহলে সরকার সবার। আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতীকে জিতে এসছে, কিন্তু মন্ত্রী সবার মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। এবার তৃণমূল করে যে আমাদের মুখ্যমন্ত্রী, ওরা বলে বিজেপির প্রধানমন্ত্রী, কিন্তু শুধু কি বিজেপির প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মানে আমরা যা ভারত। আচ্ছা, আমাদের তো এই জায়গাটা আচ্ছা, বিশ্লেষণ করলে ঠিক হবে। আমি পুলিশের প্রতি আমার রাগ ক্ষোভ নেই, আমরা রাজনৈতিক ভাষায় বলেছি যাতে রাজনীতি রং লাগে। কিন্তু আমাকে যখন কোনো সাংবাদিক বলে দাদা আপনি বলেছেন যে পুলিশের একটা হাত একটা পা পঙ্গু করে দেওয়া হবে, বিষয়টা কি আছে, হ্যাঁ, আমি সরাসরি বলেছি দেখুন আমার এত ক্ষমতা নেই পুলিশের হাত পা ভেঙে পঙ্গু করে দেবো। আমরা নির্বাচন কমিশনারকে বলেছি এসডিও বিডিও বাক্স বদল করে, পুলিশ সহযোগিতা করে, অতএব এই জায়গাটা দেখতে হবে। তো সেই জায়গায় আমরা বলেছি এই নির্বাচনে এসডিও বিডিও থাকবে না। আচ্ছা, আর আমাদের পুলিশের একটা হাত একটা পা পঙ্গু করে দেবে। আচ্ছা, আমাদের আমার উদ্দেশ্য ঘাটালের এসডিও যে রিসেন্ট হয়তো মানে চেঞ্জ হয়ে যাবে, তো এসডিও কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। তো তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয় ছিলেন এবং তার একটা বিরাট ফ্যান ফলোয়ারও ছিল, কিন্তু সেখানে সেই এসডিওর উপর আপনি অভিযোগ করছেন, কি অভিযোগ করেছে বলুন? এই বাক্স বদলের অভিযোগ করছেন। আরে দাদা আপনি বলুন, শিশু মেলা হচ্ছে, সায়নী ঘোষ বলছে তৃণমূল জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ ঝান্ডা নিয়ে ঢুকছে। এসডিও তো শিশু মেলার সভাপতি, বলতে পেরেছে যে ঘাটালবাসীর অনুষ্ঠান ফ্ল্যাগ হাটাও, তৃণমূলের ফ্ল্যাগ কোনো রাজনৈতিক স্লোগান চলবে নি, বলতে পেরেছে? পারেনি, পারেনি। তো সে জায়গায় উনি এমন কিছু কাজ করেছে যেখানে ঘাটালের মাটিকে বদনাম করেছে। এর আগে যতগুলো এসডিও ছিল একটাও কেউ করেনি, আর উনি হচ্ছে প্রথম যে যিনি এসডিও কোনো রাজনৈতিক দলের দলদাস হয়েছিল। এই আগের হ্যাঁ, SDO সুমন বিশ্বাস, হ্যাঁ, সুমন বিশ্বাস। এ তো মারাত্মক অভিযোগ করছেন একজন আমি প্রশাসনিক। প্রমাণ দিয়ে দেখাবো। আমরা যখন এসডিও সাহেবকে ডেপুটেশন দিয়েছিলাম হ্যাঁ, যে আপনি ঘোষণা করেছিলেন ওপেন টেন্ডার, ওপেন টেন্ডারে কি আছে দেখান, কত টাকা টেন্ডার হয়েছে, খরচ কত হয়েছে। আর আপনি একজন প্রশাসনিক আধিকারিক, মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়, আপনি কি করে উপস্থিত থাকায় তৃণমূলের ঝান্ডা নিয়ে শিশু মেলায় ঢুকতে পারে, বলতে পারে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে একদল লোক এসে দুটো বললো মঞ্চে, আপনি কিছু বলেননি। উনি সরাসরি বলেছিলেন যে ভুল হয়ে গেছে, পরে পরে হবে নি, তারপরেও কিন্তু হয়েছে, হ্যাঁ, তারপরেও হয়েছে। আর আমি যেটা বলছি অন ক্যামেরা রেকর্ড বলছি, আমাদের প্রমাণও আছে, আমাদের ক্যামেরাও এটা যখন ওনাকে ভিতরে ঢুকে আমরা ডেপুটেশন দিলাম তার রেকর্ডও আছে। অতএব ভয়ের কিছু নেই, সত্যটা সত্যই বলি। তাতে যদি আমারও মধ্যে খারাপ লাগে যে আপনি বললেন যে এই গোষ্ঠীদ্বন্দ্ব এই হচ্ছে হারিয়ে দিয়েছে, আপনি যে তনুশ্রীদির এগেনস্টে কমপ্লেন করছেন, তনুশ্রীদিকে নিয়ে আমি প্রচার করেছি, লক্ষ্মীর ভান্ডারের ভাঙা কি বলে এটা হাড়িকে নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। যে কোন হাড়িটা চাইছেন, অন্নপূর্ণা ভান্ডার না লক্ষ্মীর ভান্ডার ভাঙা হাড়ি, অভিনব প্রচার আমি করেছি। এইটা কেউ বা কারা বিজেপিকে বদনাম করে বিজেপির নাম দিয়ে করছে, আমাদের মধ্যে কিন্তু নেই। মানে এই অভিযোগগুলোকে একবার অস্বীকার করছেন। 100% তনুশ্রীদি আমাদের এখন জেলার সংগঠন মন্ত্রী, সাধারণ সম্পাদিকা। তো সেই জায়গায় তৃণমূল দেখছিল যে কিছু মানুষ বিজেপির বসেছিল, সাংগঠনিক স্ট্রাকচার এমনভাবে সাজানো হয়েছে, প্রত্যেকের দায়িত্ব পেয়েছে, প্রত্যেকে কাজ করছে, তখন তৃণমূলের ভয় লাগছে। আর ঘাটাল আস্তে আস্তে যে ফিডব্যাক মানে যে ডেভেলপমেন্ট করছে সংগঠনে, ওরা ভাবছিল লোকসভায় মাইনাস হয়েছে এবারও হবে, এটা কাজ করা গুড়েবালি, তো সর্বস্তরে যা কাজ করছে সেই জন্য এটা এলিগেশন লাগাচ্ছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি ঘাটাল নিউজকে কেউ করিয়েছে, বিজয় উৎসবটা কেউ করিয়েছে। আমাকে যখন বর্তমান পত্রিকা থেকে ফোন করেছিল, আমি সেই সাংবাদিক বন্ধুকে চার্জ করেছিলাম, দাদা বিজয় উৎসব হয় আমাদের বিধানসভায় 6 জায়গায় হয়েছে, আপনি
বলতে পেরেছেন যে 6 জায়গায় কেন হয়েছে? তার 1 সপ্তাহ পরে আবারও আমি বলছি, আপনি কিছুক্ষণ আগে বলছিলাম, আবারও বলছি ওটা, 1 সপ্তাহ পরে মন্ত্রী জি এলো, জেপিজিসি রাঠোর, আমাদের উত্তরপ্রদেশের মন্ত্রী, এখানে একসঙ্গে প্রোগ্রাম হলো, সবাই ছিলাম। তার 7 দিন পরে এসডি অফিসে আমাদের ডেপুটেশন হলো, সবাই ছিলাম একসঙ্গে। কোনো সাংবাদিক তো বললো না যে বিজয় উৎসব আলাদা হলো, সাংগঠনিক মিটিং গুলো, ডেপুটেশন গুলো সব একসঙ্গে হলো, কেন বলেনি? এটাই আমার সন্দেহ। তাহলে কি সাংবাদিক বন্ধুরা চাইছে যে তৃণমূলকে তুলে ধরার জন্য? আমি সমস্ত মিডিয়া বন্ধুদের সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, সমস্ত বন্ধুদেরকে বলবো, ভালোটা ভালোই হয়, খারাপটা খারাপ হয়। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, বিজেপি ছাড়া সিপিএম বলি, তৃণমূল বলি, কংগ্রেস বলি, আপনাদের প্রতি একটার পর একটা আঘাত এনেছে, কেউ অপমানিত হয়েছে। সিপিএম তো নিউজ চ্যানেলকে ঢুকতেই দিত না, তৃণমূল তো নিউজ ওয়ালাদেরকে গালাগাল দেয়, আমরা কিন্তু দিইনি, সম্মান করি। তো সেই জায়গায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা নিরপেক্ষ কাজ করুন, এটুকুই বলা। আচ্ছা, তো সব থেকে শেষ প্রশ্ন, এই তো আগামী বিধানসভা নির্বাচন আসছে, তো আপনি ঘাটালবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলার থাকবে, বা কোন ধরনের কোন ইস্যুটাকে আপনি বেশি হাইলাইট করবেন যেটা ঘাটালবাসীর প্রকৃত উন্নতি হবে? প্রথম কথা, আপনার কথা আমি রেখেই বলি। আপনি জানতে চাচ্ছিলেন প্রথমে যে ঘাটালবাসীর জন্য কি কারণে মানুষ বলছে কিছু করেনি। আমরা একটা বই লিখছি, মানে এই 5 বছরে আমি কোথায় মানে উন্নয়নের পাঁচালীর মতো তৃণমূলের, না, তাকে কপি। তৃণমূলের কোনো কপি আমরা করি না, তৃণমূল আমাদেরকে দেখে শিখছে। হ্যাঁ, আজকের দিনে যে পিকে কে না ছিল, যে পিকে আগে বিজেপির সঙ্গে ছিল, অতএব ওইসব বলে লাভ নেই। মোদিজি একটার পর একটা কর্মকাণ্ড বলি আর কর্মসূচি বলি আর পরিকল্পনা করি, গোটা ভারতবর্ষ গোটা বিশ্বকে দেখিয়েছে, সেটাকেই নকল করে মমতা ব্যানার্জি করছে। তো সেই জায়গায় আমরা বলবো ওদের মধ্যে কিছু নেই। আমাদের দলের নির্দেশ যে আপনি কি কাজ করেছেন, কতটা করেছেন, মানুষের কাছে পৌঁছাতে হবে। সেগুলো কিভাবে পৌঁছাবেন? তো সেই জন্য আমরা যেখানে যেখানে যে কাজ, তার ছবি সহ একটা বইয়ে প্রিন্ট করা হবে। যেখানে আমাদের কাজটা হবে, আর আমাদের 10 দিন কি 15 দিন পরে হবে, সেখানেও ছবি সহ কি কাজ হতে বাকি রয়েছে, মানে আমরা কি বলে ওটাকে, ডিএম অফিস থেকে আমাদের স্যাংশন হয়ে গেছে, কাজটা হবে, এরকম সমস্ত কিছু নোটবন্দি করে আমরা এলাকায় মানুষের হাতে তুলে দেবো যে আমি একটা বিধায়ক, আপনাদের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি, আমার ফান্ড হচ্ছে বছরে 60 লক্ষ টাকা, 24-এর পর থেকে 25-24 আর 25-26 মানে 2 বছরের 70 লক্ষ হয়েছে, মানে 10 লাখ করে বেড়েছে। তো এই সীমিত ফান্ডের মধ্যে আমি এই কাজ করতে গেছি। আমার জেলা পরিষদ নেই, আমাদের জেলা পরিষদ নেই, পঞ্চায়েত সমিতিও নেই, তো আমাদের সরকারও নেই, তার জন্য আমরা ওই টাকার মধ্যে সীমাবদ্ধ। তাহলে একটা এমএলএ যদি 60 লক্ষ টাকা বছরে উন্নয়ন পারপাসে পায়, তাহলে এক একটা অঞ্চলে জোর 2.5 থেকে 3 লাখ করে পাবলিক করতে পারবো। 15টা অঞ্চল, 2টো পৌরসভা, তার মধ্যে ঘাটাল পৌরসভা যদি টুকরো টুকরো ভাঙা হয়, 3টে অঞ্চলের সমতুল্য হবে। তো সেই জায়গায় আমরা কতটা করেছি জনগণের তুলে ধরবো। আগামী দিন আমরা কি করতে চাইছি, আমাদের দল কোন দিশায় ঘাটালকে নিয়ে যেতে চাইছে, তারও একটা শ্বেতপত্র প্রকাশ করবো যে আমরা এটা করতে চাচ্ছি। এবার মানুষ কিভাবে নেবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, আমার দৃঢ় বিশ্বাস ঘাটালবাসীর উপর, তারা সঠিক সিদ্ধান্ত নেবে আর সঠিক দিকেই হাঁটবে। কারণ 34 বছর ঘাটাল মাস্টার প্ল্যান করে ঘাটালবাসীকে বঞ্চিত করেছে, আর 15 বছর একই রকম করছে। তো সেই জায়গায় আমরা ঘাটালবাসীর জন্য বেটার কিছু করতে চাই, যেখানে ঘাটালবাসী সুরক্ষিত থাকবে, যেটা ঘাটালবাসীর উন্নয়ন হবে। আর সব থেকে বড় কথা আমরা বলবো, যেই শিশু মেলাকে নিয়ে তৃণমূল রাজনীতির মেলা, তৃণমূলের মেলা করেছে, বিজেপি ক্ষমতা এলে সবার আগে শিশু মেলা অর্থাৎ ঘাটালবাসীর মেলা ঘাটালবাসীর হাতে ফেরত দেবে। ঠিক আছে, যাই হোক, আমরা শীতলবাবুর সাথে অনেক কথা বললাম এবং উনি মন প্রাণ খুলে আমাদের সাথে কথা বললেন এবং সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এবং আপনাদের সামনে উদ্ঘাটিত করলো। তো তবুও শীতলবাবুকে যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আমি শীতলবাবুকে অনুরোধ করব যে আগামী বিধানসভা নির্বাচন তো সামনেই, তো বিধানসভা নির্বাচনে যখন কাছাকাছি আসবে তখন যেন উনি একটু সময় দেন। তো এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং শীতলবাবুকে ধন্যবাদ জানাই। নমস্কার।